কে বলবে তার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকা এই মানুষটাই ভীষণ রাগী, ভীষণ কড়া ধাঁচের লোক? কই, সে তো এখন সেই সেই রাগ ঢাক কিচ্ছু দেখতে পাচ্ছে না, কিচ্ছুটি না। অদিতি ফুপিয়ে কেঁদে উঠল। জাওয়াত করুণ চোখে চাইল। উঠবস করি। অদিতি মাথা নাড়ল, হাঁটু মুড়ে বসে পড়ল প্রিয় পুরুষটির ন্যায়। জাওয়াত মুচকি হেসে কান ছেড়ে তার অতিথি পাখির শিওরে এগিয়ে গেল। রমণীর নরম কোমল হাত দুটো শক্ত করে চেপে ধরল। অদিতি ফুপিয়ে কেঁদে ওঠে। কেন করলেন এমনটা? আপনাকে বিয়ে করব না আমি। তুমি তো কখনো আমায় নিজ অনুভূতি জানাওনি। যদি আজকের ঘটনাটি না ঘটতো, তোমার জন্য আমার মনে কোনো অনুভূতি জাগ্রত না হতো, তবে যা লোকমুখে শুনেছিলে সেটাও ঘটতে পারতো। তখন কি করতে লিটল বার্ড? অদিতি জবাব দেয় না। নিজ অনুভূতি আমায় জানানো উচিত ছিল কি না বলো? সম্ভব ছিল কি? অনেক সিনিয়র আপনি আমার। আর তার উপর প্রফেসর। আমি তো ছোটবুটি সেথায়। তাই নাকি চুনোপুটি? অদিতি মাথা নাড়ায়। জাওয়াত ফিসফিস করে বলল। একটু ছুঁয়ে দিই লিটল বার্ড। অদিতি কেঁপে ওঠে। জাওয়াত তার হাত মুঠো করে শক্ত করে ধরে তার হুঁশ আসে। ছুটানোর তাগিদে মোচড়ামুচড়ি করে। লাভ নেই, আমি না চাইলে বাঁধন ছুটবে না যে লিটল বার্ড। আপনি নিজেও সেদিন নিজ অনুভূতি জানাননি আমায়। এই যে জানানোর তাগিদেই যে এখানে আসা। জাওয়াত পুনরায় ফিসফিস করে বলল। একটুখানি ছুঁই, একটু। নিস্তব্ধ এবারে সাদাফ এবং নিস্তব্ধতার দিকে নিঃশেষ বাক্য ছুড়ে দিল। তোমরা বিয়ে করবে কি করবে না সেটা একান্তই তোমাদের ব্যাপার। তোমাদের চমক দেওয়ার দরকার ছিল, দিয়েছি। এখন তোমরা আলাদা করে কথা বলে আমাদের সিদ্ধান্ত জানাতে পারো। দেখো, জীবনটা তোমাদের, তাই তোমরা সেটাকে। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি, আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এই জন্য আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সব কিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট ইত্যাদি দিয়ে। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু। আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড কিন্তু ASHA আশা, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরও চমক। সেটাকে কিভাবে লিড করবে সেটা একান্তই তোমাদের ব্যাপার। আমরা শুধুমাত্র পথ প্রদর্শক হতে পারি, এর বেশি কিছু নয়। তোমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিয়ে আমাদের লাভ কি বলো? যাও, কথা বলে এসো। নিস্তব্ধ কথা শেষ করে উঠে দাঁড়ালো। ইদানিং তার আর সুজনের সিগারেটের বড্ড নেশা হয়েছে। বাড়িতে তাসফি কিংবা আশা জানে না এসবের কিছু, জানলে আর রক্ষে নেই। জাওয়াত ফিসফিস করে বলল। একটু ছুঁয়ে দেই লিটল বার্ড। অদিতি কেঁপে ওঠে। জাওয়াত তার হাত মুঠো করে শক্ত করে ধরে। রমণীর হুঁশ আসে। ছোটানোর তাগিদে মোচড়ামুচড়ি করে। লাভ নেই, আমি না চাইলে বাঁধন ছুটবে না যে লিটল বার্ড। আপনি নিজেও নিজ অনুভূতি জানাননি কিন্তু আমায়। এই যে জানানোর তাগিদেই যে এখানে আসা। মিথ্যা। সত্যি, ছুঁয়ে বোঝাই। না। জাওয়াত পুনরায় ফিসফিস করে বলল। একটুখানি ছুঁই, একটু। অদিতি মাথা নাড়ায়। আহা, একটুখানি। না প্লিজ। জাওয়াত হাল ছাড়ে, শক্ত হাতের মুঠো আগলা করে দেয়। তবে তাই হোক, তুমি যদি না চাও তবে আমি ফিরে যাব খালি হাতে। শুধু মনে রেখো মাই লিটল বার্ড, এই মুহূর্ত, এই দিনটি পরবর্তী হয়তো কখনো নাও আসতে পারে। জাওয়াত অদিতির হাত ছাড়িয়ে উঠে বেরিয়ে যেতে নেয়। না প্লিজ শুনুন জাওয়াত। পিছু থেকে অদিতি জাওয়াদের বাম হাত আঁকড়ে ধরে। জাওয়াদের ঠোঁটে দুষ্টু হাসির ঝিলিক খেলে। যাওরা বললে নাকি ঠিক শুনতে পেলাম না, আবার বলো তো মাই লিটল বার্ড।
অদিতি ভীষণ লজ্জা পায়। একেবারে পেয়ারা গাছের মগডাল হতে ভরা মজলিসে ঠাস করে নিচে পড়ে হাত পা ভেঙে ঘরে বসে থাকার ন্যায় মারাত্মক লজ্জা। হুঁশ হারিয়ে সেই মুহূর্তে বান্ধবীর মুখের সম্বোধন সে বাহিরে উগড়ে দিয়েছে। এখন মাটি ফাঁক করে তার ভিতরে ঢুকে পড়ে বসে থাকতে ইচ্ছে হচ্ছে। ইস, এত লজ্জা কেন? ইস, থতমত সুরে সেই শুধায়। কিছু বলিনি। সত্যি বলনি? আমি তো শুনতে পেলাম কিছু বললে। আচ্ছা, তবে যাচ্ছি। না বললাম তো। জাওয়াত পিছু ঘুরে গভীর দৃষ্টিতে চায় তার ছোট্ট পাখিটার পানে। তবে কি চাইছো? বিয়েও করবে না, যেতেও দেব না? কোনটা চাও হে ছলনাময়ী রমণী? অদিতি মুখখানা চুপসে গেল। চোখে মুখে ফুটে উঠল স্পষ্ট রাগ। রাগত কণ্ঠে সে বলল, আমি এখনো সবকিছুতে ক্লিয়ার নই। শুনতে পেয়েছেন আপনি? সবটা তো শুনলেই মাই লাভ। তবে আমি আপনার মুখ থেকে সবটা শুনতে চাই জাওয়াত। জাওয়াত হতাশ শ্বাস ছেড়ে বলল, বলো, তবে কি জানতে চাও? এভরিথিং বলুন জাওয়াত। জাওয়াত পুনরায় এগুলো অদিতির দিকে ঝুঁকল, ফিসফিস করে বলল, আমার নামখানা তোমার মুখে উচ্চারিত হতে শুনে আমি ধন্য মাই লাভ। বিলিভ মি, ভীষণ ভালো লাগছে শুনতে। অদিতি লজ্জাবতী গাছের ন্যায় নুইয়ে যায়। বাজে কথা, আসল কথা বলুন। লজ্জারাগা মুখশ্রী ঢাকতে বৃথা প্রচেষ্টা তার। জাওয়াত আরও খানিকটা এগোয়, প্রেয়সীর হাত শক্ত মুঠো করে ধরে, ফিসফিস করে শুধায়, ভালোবেসেও ভালোবাসি না বলা দুজন মানব মানবীকে এক করতে আমার এই অভিযান মাই লাভ। জানো তো, দুজন লাভ বার্ডের মাঝে তৃতীয় পক্ষের উপস্থিতি কাজ করে আগুনে উত্তপ্ত সাপের বিষাক্ত বিষের নেয়। তা যদি কোনোভাবে তাদের টাচ করে, তারা মুহূর্তে ছ্যাদ করে ওঠে। আমার দায়িত্ব ছিল শুধু সেটুকুই। আমার দায়িত্ব আমি পালন করেছি, দ্যাটস ইট। তবে যে ভার্সিটিতে আপনাদের দুজনে বিয়ের খবর, সব মিথ্যা, বানোয়াট। আর কিছু? সত্যি? গড প্রমিস। এরপরও বিশ্বাস না হলে আমায় মেরে ফেলো। ছুরি দেবো মাই লাভ, নাকি তোমার ধারালো নখগুলোই ব্যবহার করবে? অদিতি চোখ মুখ কুঁচকে যায়। মানুষটা কি এই মুহূর্তে একটু বেশি কথা বলছে না? অদিতি সামান্য পিছু হটতেই জাওয়াত হ্যাসকা টানে সেই দূরত্বটুকু ঘুচিয়ে নেয়। হে ছলনাময়ী রমণী, বিয়ে করবে কি আমায়? জবাব দাও, নয়তো প্রাণ নাও। অদিতি বিস্মিত দৃষ্টিতে চোখ বড় বড় করে চায়। এমন আকুতি অনুরক্তি যে সে জীবনে কারো থেকে আশা করেনি, কারো থেকে না। কি জবাব দেবে সে এর? আদতে এমন আকুতি ফিরিয়ে দেয়া সম্ভব তার পক্ষে? তৃপ্তির ফ্ল্যাটের ছোট্টখাটো ড্রয়িং রুম প্রায় ফাঁকা। গুটি কয়েক মানুষের অবস্থান সেথায়। এই যেমন নিস্তব্ধ, সুজন, মাহিন, অদ্রিত বেরিয়েছে বাহিরে। তাসফি, আশা, রহিমা খালার সঙ্গে গল্প জমাতে ব্যস্ত। ভদ্রসভ্য কাজী সাহেব বসে বসে মিষ্টি খেতে ব্যস্ত। সৃজন তৃপ্তিকে বোঝাতে ব্যস্ত। তৃপ্তির একটাই কথা, তার মেয়ে যা চাইবে তাই হবে। আমার দ্বারা কিছু করা সম্ভব নয় সৃজন। মেয়ে আমার কলিজা, কলিজা যে সিদ্ধান্ত নেবে তাই সই। নওমি, কাশফি, মাহরিশা জানালার ধারে দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে থাকা তার বাপ চাচাদের সিগারেট খাওয়ার দৃশ্য অবলোকন করছে আর মিটিমিটি হাসছে। নওমি মাহরিশার কানে কানে ফিসফিস করে বলল, তোমার ডেঞ্জারাস বর্ষে ধূমপান করতেও জানে তার বাপের সঙ্গে। ভীষণ ডেঞ্জারাস, ভীষণ মানে ভীষণ। নওমি, মাহরিশা করুণ চোখে চায়। নওমি শব্দ করে হাসে। কাশফি অবাক কণ্ঠে বলে, তোমরা কি নিয়ে কথা বলছো বলো তো মারু আপু? একা একা সোফায় বসে ফোন স্ক্রল করতে থাকা নিবিড় নৌমি সে হাসি চেয়ে দেখে আর চোখে। মেয়েটার এত হাসি আসে কোথা থেকে? আশ্চর্য। রহিমা খালা কোথাও থেকে দৌড়ে এসে নিবিড়ের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কাকে দেখেন গো আব্বাজান? কাউকে দেখে পছন্দ টছন্দ হয় নাকি আব্বাজান? নিবিড় চমকে তাকায়। থতমত ভঙ্গিতে চেয়ে সে রহিমা খালার পানে। রহিমা খালা তার সেই চাহনিতে দাঁত কেলিয়ে হাসে। আদ্রিদের হাতে জ্বলন্ত সিগারেট মাত্র ধরিয়েছে সে। নিস্তব্ধর হাতেও তাই। তারটা নিভু নিভু, শেষ প্রায়। শেষ টানটুকু দিয়ে জ্বলন্ত সিগারেট পায়ে পিষে আর চোখে যায় সে ছেলের বাড়ি। তির্যক কণ্ঠে শুধায়, ইদানিং সিগারেট খাওয়া দৌড়েছে নাকি? বেশ বেশ চমৎকার। বাপ খেতে পারলে ছেলের খেতে দোষ কোথায় বলুন? নিস্তব্ধ মিষ্টি করে হাসে। বাপ যে হই স্বীকার তো করলে।
স্বীকার না করে উপায় কোথায়? একই রক্ত যে বইছে শরীরে, তা ঘুচাই কেমনে বলুন? নিস্তব্ধ তির্যক হেসে বলল, সে তুমি চাইলেও পারবে না। আপনাকে কে বললো আমি চাইছি? আমি তো চাই এই ত্যাগটুকু থাকুক আজীবন। নিস্তব্ধ চমকে চাইল ছেলের পানে। ছেলে তবে এখনো ভালোবাসে বাবাকে। তার চোখ ভিজে এলো, অথচ সে বলল সে নির্লিপ্ত ভঙ্গিতে সিগারেটের শেষ টানটুকু দিতে ব্যস্ত। সুজন নিস্তব্ধর কানে কানে ফিস ফিস করে বলল, কাঁদিস না ভাই, খবরদার কাঁদিস না। তোর বাপ কি তোর সামনে কাঁদতো দেখছিস? খবরদার এই ভুল মোটেও করিস না। সুজন মাহিনের পেটে গুঁতো মেরে বলল, সব সমস্যা তোর জন্য। কে বলেছিল তোকে রূপবতী মেয়ে পয়দা করতে? একটু কমলা রঙেরও তো সে হতে পারতো নাকি? দরকার পড়লে তোর চেম্বার থেকে নিয়ে দুটো বাঁকা দাঁত লাগিয়ে দিতি, তবে মোর বন্ধুর ছেলেটা অন্তত রক্ষে পেত তোর ছল চাতুরি বুদ্ধির হাত থেকে। মাহিন করুণ চোখে যায় বন্ধুর পানে। এখন যত দোষ নন্দঘোষ, তাই না? হা, এই জীবনে প্যারা নামক অদৃশ্য বস্তুটা বোধহয় পিছু ছাড়বে না। কিছুতেই না, প্রশ্নই ওঠে না ছাড়ার। তারপরে আসা যাক সাদাফ আর নিস্তব্ধতার কাছে। নিস্তব্ধ বাবার আদেশে দুজনে দাঁড়িয়ে তৃপ্তির রুমের ব্যালকনিতে। সাদাফ ফ্যালফ্যাল করে শুধু দেখতেই ব্যস্ত তার সামনে দাঁড়িয়ে থাকা নীল শাড়ি পরিহিত অপসরীকে। নিস্তব্ধতা অগ্নি চোখে চেয়ে বলল, তুই কি মুখ খুলবি নাকি ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব, কোনটা? সাদাফ সে কথা শোনার পর্যায়ে নেই, বরং ফিস ফিস করে বলল, নীরুরে, তোকে একটু জড়িয়ে ধরে আর পারছি না তো। নিস্তব্ধতার অনুমতির তোয়াক্কা করল না সাদাফ। শক্ত করে জড়িয়ে ধরল, বক্ষের ভেতর মিশিয়ে নেয়ার পায়তারা। নিস্তব্ধতার বুকে কাঁপন ধরে, ফিস ফিস করে বলল, তুই জানিস তোকে ঠিক তালগাছে পেতনির মতো দেখতে লাগছে। তালগাছে পেতনি হয়েই বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছিস। তেঁতুল গাছের শাকচুনি হলে তো আমার মরণ নিশ্চিত। আমি যে মরতে চাই না, আমার মরণ হলে তোর কি হবে? তোকে তো জ্বরে বাড়ি তুলে নিয়ে যাবে। নিস্তব্ধতা সাদাফের পিঠে কিল বসায়। আমি পেতনি হলে তুই কি প্রেতাত্মা? তুই মরেই যা, ছাড় আমায়, অসভ্য। ছাড়বো না। নীরুরে, তোকে একটা চুমু খাই গালে। না না, গালে না, ঠোঁটে। বহুদিনের স্বাদ তোর এই টকটকে লাল রঙের ঠোঁটে চুমু খাবো। তুই রক্ত লাল বৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকবি। খবরদার না সাদাফ, তোকে আমি খুন করব। কর না, খুন হতে তো এসেছি, আর পারছি না, একটু দয়া কর। সাদাফ নিস্তব্ধতার গলায় মুখ গুজল। নিস্তব্ধতা পৃথিবীর সব থেকে নিষ্ঠুরতম কাজটুকু করল নিঃশব্দে। নিজেকে ছাড়িয়ে সাদাফকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে বেরিয়ে গেল নীলরঙা শাড়িতে এলো চুলের মেয়েটা। এভাবে কষ্ট দিস না আমায় নীরু, ধর্মে সইবে না, মাফ পাবি না তুই। নিকুচি করেছে তোর মাফের গুল্লি মারি। ভদ্র সভ্য কাজী সাহেবের খাবার খাওয়ায় ব্যাঘাত ঘটায় সে একটু বিরক্তই বটে। তবে এটা ভেবেই খুশি হয় যে অবশেষে যার বিবাহ সম্পূর্ণ করতে এসেছিল তার বিয়ে তো সম্পূর্ণ হচ্ছে, এতেই খুশি সে। অতিথি জাওয়াদের পাশে সোফায় গম্ভীর মুখে বসে, জাওয়াদের চোখে মুখে তৃপ্তির হাসি। তাকে কবুল বলতে বলা হয়। চোখের পলকে 3 কবুল বলে ক্ষান্ত হয় সে। এরপর আসে অতিথির পালা। জাওয়াদের অতিথি পাকে গিয়ে কবুল বলতে বলা হয়। প্রফেসর জাওয়াদকে কবুল বলতে বলা হয়। চোখের পলকে 3 কবুল বলে ক্ষান্ত হয় সে, যেন বউ নিয়ে বাড়ি ফেরার বড্ড তাড়াতাড়। একটুকু তর সইছে না, প্রশ্নেই ওঠে না আর অপেক্ষা কিসের। অনেক তো হলো অপেক্ষা, এবারে এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটুক। বেশি লবণে তরকারি তেতো হয়, কি দরকার তেতো তরকারি ভক্ষণ করার। তৃপ্তি খানিকটা দূরে দাঁড়িয়ে মেয়ের সুখ দেখতে ব্যস্ত। দেখে সকলে দেখ তার অতিথি পাখির কতগুলো দিনের কান্নারা আজ এই লগ্নে মূর্ছা গিয়েছে, কেমন ধরা দিয়েছে তা আজ আনন্দ অশ্রুরূপে। কোনোদিন শাড়ি না পরিহিত মেয়েটা আজ কেমন ভারী শাড়ি পরে পরিসেজে বসে আছে, ঠিক যেন সে রূপকথার রাজকন্যা। মেয়েকে চোখ জুড়িয়ে দেখে তৃপ্তি। দেখ মেয়েটার শাড়িটা খানিকটা এলোমেলো হয়ে আছে, কি সে কি একটু ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে আসবে? চোখের কাজল লেপটেছে, নতুন করে নিজ হাতে লাগিয়ে দিয়ে আসবে কি? সজ্জিত চুলগুচ্ছ এলোমেলো ভঙ্গিতে কানের পাশে ছড়িয়ে ছিটিয়ে। জাওয়াতকে কি এবার বলে দেখবে? ওগো শোনো জামাই বাবা, আমার অদিতি পাখির
এলো চুলগুলো গুছিয়ে রাখার দায়িত্ব নেবে কি তুমি? তার ঝরা অশ্রুগুলো যত্ন করে গুছিয়ে রাখার দায়িত্ব নেবে কি তুমি? তার এলোমেলো শাড়ির ভার নেবে কি তুমি? বাবা গো, যদি নাও তবে বলে দাও, শেষ নিঃশ্বাসটুকু আনন্দে ত্যাগ করি। এবারে আসে অদিতির পালা। যাওয়াদের লিটল বার্ডকে কবুল বলতে বলা হয়। অদিতি একই সঙ্গে লজ্জা, মনের মৃদু সংশয়, নতুন জীবনের সূচনা, উত্তেজনায় থরথর করে কাঁপছে, বুকে কম্পন বাড়ছে উচ্চ মাত্রায়। রমণীর পাশে বসিয়ে জাওয়াত সবটা টের পাচ্ছে। তার কি এখন উচিত না দুহাতে মেয়েটাকে আগলে নেওয়া? কিন্তু সে জাপটে ধরার মতন সম্পূর্ণ অধিকার যে এখনও আদায় হলো না। তবে কি করে ধরবে? মেয়েটা যে বড্ড নিষ্ঠুরতা করছে তার সাথে। অদিতি কবুল বলে না, বরং সামনে দাঁড়িয়ে থাকা তার নিঃসঙ্গ মায়ের পানে চায় চট করে। সে চলে গেলে তৃপ্তি মা পুরোপুরি একা হয়ে যাবে। একা একটি ফ্ল্যাটে তাকে ব্যতীত কি করে থাকবে তৃপ্তি? সেই তো ছিল মায়ের একমাত্র বেঁচে থাকার সম্বল। তৃপ্তির দুনিয়ার যত ধ্যান জ্ঞান সবই তো তার অতিথি পাখিকে নিয়ে। বাবা গত হয়েছেন কতগুলো বছর হলো, অথচ রূপ, যৌবন, অর্থ সব থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেনি তৃপ্তি। অদিতি যখন ছোট সময়ে আবদার করতো, বড্ড জেদে বায়না ধরতো। আমাকে বাবা এনে দাও মা, সবার মতো আমারও বাবা চাই। স্কুলে সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না মা? আমারও একটা বাবা চাই, চাই চাই চাই। তৃপ্তির জবাব ছিল, এই যে আমি তো তোমার বাবা এবং মা, নতুন করে বাবার দরকার নেই তো আমাদের। যখন বাবার কথা মনে পড়বে আমি তোমার বাবা হয়ে যাব। আমাদের এই ছোট জীবনে আর কোনো পুরুষের দরকার নেই যে মা। সব পুরুষ ভালো বাবা হয় না, যেমন সৎ বাবারা, যেমন ছিল না আমার বাবা। ভালো মানুষ ছিল যে, শুধু ভালো বাবাই হতে পারেনি। শুধু টাকার পিছে ছুটে মেয়ের সুখ দুঃখের কথা ভুলে বসেছিল, এই যা। অদিতি কাঁদো কাঁদো মুখ করে বলল, কি করে হবে তুমি আমার বাবা? তুমি তো আমার মা, বাবা কেমন করে হবে? তুমি তো মেয়ে জেন্ডার, হবে না, না না। অদিতি ফ্যাস ফ্যাস করে কান্না করে দিল। তৃপ্তি সে কান্না আর সহ্য হলো না, সে চট করে ঢুকে গেল ওয়াশরুমে। তৃপ্তি আসলেই মেয়েকে বাবা হয়ে দেখিয়েছে। তার দীঘল কালো লম্বা চুলগুলো কালো ক্যাপের আড়ে লুকিয়েছে, গায়ে জড়িয়েছে আলমিরার ভাঁজে ভাঁজে অতি যত্নে রাখা নিখিলের প্যান্ট শার্ট। ওয়াশরুম থেকে তৃপ্তি যখন বাবা হয়ে বের হলো, অদিতি হাতে তালি দিয়ে খিলখিল করে হেসেছে। ইয়ে, বাবা পেয়েছি, বাবা পেয়েছি। বাবা হয়ে তৃপ্তি মেয়েকে পিঠ চড়িয়ে ঘোড়া সেজেছে, কাঁধে নিয়ে আইসক্রিম বানিয়েছে। বাবা সে আইসক্রিমে যে বড্ড দাম বিক্রি করা তো যাবেই না। আর আজ সে আইসক্রিম কিনা অন্য কেউ এসে টুক করে দাম না দিয়েই তুলে নিয়ে যাচ্ছে। কি করে থাকবে তাকে ছাড়া তৃপ্তি মা? মা, জি মা, বলো মা। অদিতি অস্ফুট স্বরে উচ্চারণ করে। তৃপ্তি জবাব দেয় সঙ্গে সঙ্গে। দুজনের চোখ হতে ঝরে বৃষ্টিকণা। আনন্দ দুঃখ উভয়ে মিলেমিশে একাকার সেথায়। অদিতি এক দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। আমি যাব না মা, তোমায় ছেড়ে আমি যাব না, কিছুতেই না, বিয়ে করব না আমি। তৃপ্তি শক্ত হয়ে থাকে। সে ছেলে মানুষ নয়, তাকে ছেলে মানুষই করলে মানায় না। মেয়ের পাগলামোতে তার সায় দিলে চলে না। গোটা ভবিষ্যৎ পড়ে তার অতিথি পাখিটার। মেয়ের মাথায় নীরবে আদরে হাত বুলায় তৃপ্তি, শান্ত করে সোফায় নিয়ে গিয়ে বসায়, নিজে বসে ওপর পাশে। জাওয়াত অদিতির বাম হাতটা শক্ত করে ধরে। সুযোগ থাকলে এই মুহূর্তে তার লিটল বার্ডকে বক্ষ মাঝে ঢুকিয়ে নিত। অশ্রুসিক্ত বদনে অদিতি এক পলক জাওয়াদের পানে চায়। এক হাতে মায়ের হাত, অপর হাতে তার পাশে বসা এত অপেক্ষিত প্রিয় মানুষটার হাত চেপে ধরে অদিতি তিন কবুল বলে। সকলে আলহামদুলিল্লাহ পড়ে। মনে হলো জাওয়াদের চারপাশে ঠান্ডা শীতল সমীরণ বয়ে যায় নিঃশব্দে। কেউ টের পায় না তা। জাওয়াত তৃপ্তিতে চোখ বোঝে। তার লিটল বার্ডের চোখের অশ্রু সহ্য হয় না তার। সে ঘোষণা করে এখনই উঠিয়ে নেবে না অদিতিকে। গ্র্যাজুয়েশন কমপ্লিট না করা পর্যন্ত তার লিটল বার্ড আম্মাজানের কাছেই থাকবে। কিন্তু তার এই পণ কতকাল স্থির থাকবে কে জানে। তবুও তাই সই। অদিতির মুখে হাসি ফোটে। জাওয়াত নির্নিমেষ সে মিষ্টি হাসির পানে চেয়ে। এই হাসিটুকুই যে আজীবন কাল দেখে যেতে চায় সে প্রিয়তমার ঠোঁটে মুখশ্রী জুড়ে।
নীলাদ্রর সঙ্গে সাফওয়ান ক্যাম্পাসের বটগাছটার নিচে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে অদূরে তিয়াশা তামিমের সঙ্গে হেসে হেসে কিছু বলছে। তামিম তাদের ভার্সিটির ধনির দুলালে বুকে যাওয়া ছেলেপেলেদের মাঝের একজন। সাফওয়ান একদৃষ্টিতে সেদিকে চেয়ে, নীলাদ্র চেয়ে আকাশ পাড়িয়ে। তার হাতে জ্বলন্ত সিগারেট বাধা দেওয়ার জন্য আজ প্রফেসর জাওয়াত নেই, তো খেতে নিষেধ কোথায়? সে থাকলেই বাকি। নীলাদ্র বুঝি তাকে তোয়াক্কা করে? মোটেও না। সাফওয়ান নিঃশব্দে নীলাদ্রর হাত থেকে জ্বলন্ত সিগারেটখানা কবজা করে নিয়ে নিষ্মুখিয়ে পড়ল। বিষাক্ত ধোঁয়া আকাশপানে ছেড়ে দিল নির্দ্বিধায়, অথচ একবারও চিন্তা করল না এই বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলী তাদের মানব জীবনকে ক্ষতির মুখোমুখি করে, শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি রোগ। নীলাদ্র তাতে ভাবান্তর দেখা গেল না, বরং পকেট থেকে আরেকখানা সিগারেট বের করে তাতে আগুন দিল, হেসে বলল, সিগারেট নিলি যে বড়? মা তো নেই এখানে, খেতে দোষের কি? তাই? নীলাদ্র বক্র হাসে। সাফওয়ান ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় মাথা নাড়ে। নীলাদ্র গান ধরে, লা 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 লা। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?